পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত 600 বছরের পুরানো ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক একটি শহর। 15 শতকের দিকে ইশাকা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিল এই সোনারগাঁয়ে। তখন বিলেতের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের খাতিরে এই পানাম নগরী গড়ে ওঠে। প্রথমে এই পানাম নগরীতে বিলেতের সাথে বিভিন্ন কাপড়ের ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। পরবর্তীতে এই পানাম নগরীতে নীল বাণিজ্য করা হতো। তো আজকের এই ভিডিওতে পানাম নগরীর আদ্যপ্রান্ত সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো এখন আছি মুগরাপাড়া। এখান থেকে আমাদের পানামা সিটি যাইতে অলমোস্ট আরো 20 মিনিটের সময় লাগবে। শহরের কোলাহল পেরিয়ে ধীরে ধীরে আমি চলে গেলাম সিএনজি স্টেশনের দিকে, কারণ পরবর্তী যাত্রা আমার ওখান থেকেই শুরু হবে। ওকে, এই ওয়াটার করে আমরা চলে যাব। আর এইটাও আছে আমার পেছনে যে মহাশাখা দেখতে পাচ্ছেন, এটা আছে ঢাকা থেকে চট্টগ্রামের যে মহাশাখ। তো আমরা এই গলি, এই চাপা গলির মধ্য দিয়ে আমরা চলে যাব। বিকাল 3টা আমি যথারীতি পৌঁছে গেলাম পানাম নগরীর কাছে। শুরুতেই দেখলাম রাস্তার দুপাশে সারি সারি বিল্ডিংগুলো বেশ পুরানো। তো আমার পেছনে এইটা আছে টিকিট কাউন্টার। এই পানামা সিটিতে ইন্টারের প্রবেশে টিকিট আছে মাত্র 20 টাকা। তো এটা কিন্তু একটা ইউরোপিয়ান স্টাইলে, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এইটা আসলে কতটা আধুনিক ছিল তখনকার সময়। 20 টাকা দিয়ে টিকিট কেটার পর যথারীতি আমি পুরোপুরিভাবে পানাম নগরের ভিতরে এন্টার করলাম। ভিতরে গিয়ে দেখি এখানে যে সমস্ত বাড়িগুলো ভেঙে গিয়েছে সেই সমস্ত বাড়িগুলো পুনরায় আবার সংস্কার হচ্ছে। পানাম নগরীতে মোট 52টি বাড়ি রয়েছে, তবে এখানকার সব বাড়িগুলোই কিন্তু মুঘল আমলের তৈরি না। কিছু কিছু বাড়ি আপনার 19বিংশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল। ভবনগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা আধুনিক। সেই সময় কি টেকনোলজি ছিল বা কি প্রযুক্তি ছিল যে এখনো এরকম অক্ষত অবস্থায় পড়ে আছে। আর প্রতিটি ভবনের কারুকার্য বা নকশায় দেখবেন আপনি এটা মুঘলদের একটা বা ইউরোপিয়ানদের একটা ছাপ পাবেন। আর দেখুন এই নগরীটা বেশ চমৎকার। এখানে কিন্তু প্রতিদিন বিকাল হলে শত শত লোক আপনার এই নগরী দেখতে চলে আসে। ওকে, এখন একটু ঘরের ভিতর ঢুকি, দেখি ভিতরে পরিবেশ আপনাদের দেখায়। দেখুন হ্যাঁ, ছোটো ছোটো জানালা, দেখুন এই যে ছোটো ছোটো জানালা। আর এই পাশটা কি আছে, অনেকটা ভৌতিক পরিবেশ, অনেকটা ওয়ান্টেড পরিবেশ। দেখুন অনেকটা জরাজীর্ণ হয়েছে, কারণ এত বছরের পুরাতন জায়গা। দেখুন এই পাশটা দেখুন, মানে এই যে কিছু কিছু জায়গা অংশে ভেঙে গেছে। আপনি দেখবেন এটা কিন্তু পুরোটা একটা ওয়ান্টেড, কারণ এখানে কোনো লোকজন বসবাস না, শুধুমাত্র টুরিস্ট অ্যালাউড। রাত্রে কিন্তু থাকার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। এত প্রাচীন, প্রায় 600 বছরের প্রাচীন এই কাঠামোগুলো এখনও কত স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে, সত্যি চমৎকার। আর এটা কিন্তু আমরা মুঘল সম্রাট থেকে শুরু করে সেই ইশাকা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু এভাবেই দাঁড়িয়েছে। কি চমৎকার জায়গা। দেখুন এই খুঁটিগুলো অনেক স্ট্রং। এখানে কিন্তু ঘুটঘুটে অন্ধকার। দেখুন ভিতরে কি আছে কিছুই দেখা যায় না, কোনো লাইটও নেই। যে দেখবো আসলে কোনো কিছুই নেই। আপনারা হয়তো ইউরোপে গেলে এই ধরনের বাড়ি কিন্তু দেখে থাকবেন। প্রতিটা বাড়ি আপনার ইউরোপিয়ান স্টাইলে। এই ঘরের ভিতরে একটা ভৌতিক পরিবেশ। কি একটা আজব একটা জায়গা, একটা আজব ভাবে তৈরি করা আছে। এটা আপনার আগা পাশা আপনি কিছুই বুঝবেন না, এত জটিল কারুকার্য, সত্যি অবাক করার মতো। দেখুন এই পাশে এইটা কি, এটা এই জিনিসটা কি, এই পাশে কি তৈরি? উপাসনালয়। হ্যাঁ, উপাসনালয় হইতে পারে।
আর দেখুন এই ঘরের ভিতরে একটা ভৌতিক প্রবেশ, রুমগুলো এতটা কম্প্যাক্ট, আপনি আসলেই বুঝতে পারবেন যে রুমগুলো আসলে কতটা কম্প্যাক্ট। দেখুন এই জায়গাটা একদম অন্ধকারাচ্ছন্ন, বিপজ্জনকও বেশ বটে, কিছুই দেখা যায় না। স্থাপনাগুলো সত্যি চমৎকার। ভাবুন তো 600 বছরের পুরনো স্থাপনা এখন এভাবে টিকে আছে। তো এইটা আছে আপনার মুঘল রাজ্যে বা মুঘল আমলে বা আপনার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে কিন্তু এই পানামা সিটি গড়ে উঠেছিল। তো এখনো সেই সমস্ত নিদর্শন এখনো পড়ে আছে। তো অবশ্যই এটা এখন প্রত্নতাত্ত্বিকের আন্ডারে চলে গেছে, যার কারণে কিন্তু এখন সম্পূর্ণ জায়গা আপনি প্রতিটি ঘরেই কিন্তু দেখবেন এরকম গুপ্ত রুম আছে, কারণ তখনকার সময় কিন্তু এই ধরনের গুপ্ত রুম কিন্তু খুবই জরুরি ছিল। তো নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কেন এই পানামা সিটি গড়ে উঠেছিল এর ইতিহাস কিন্তু অনেকেই জানে না। 15 শতকে ইশাকা এই সোনারগাঁতে বাংলার প্রথম রাজধানী ঘোষণা করেছিল। তখন এর পূর্বে আছে মেঘনা নদী এবং পশ্চিমে আছে শীতলক্ষ্যা নদী। এই নদী থেকে বিলেতে বিভিন্ন কাপড়ের আদান প্রদান হতো। বাংলা থেকে যাইতো মসলিন এবং ইংরেজ থেকে বা বিলেত থেকে আসতো থান কাপড়। তখন ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রমের কারণে বা নতুন নগরী গড়ে তোলার জন্য কিন্তু এই পানামা সিটি তখন নির্মিত হয়েছিল। বেসিক্যালি মধ্যযুগে পানামা সিটি কিন্তু ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল, কিন্তু যখন এই পানামা সিটি বা এই বাংলার দায়িত্ব ব্রিটিশদের হাতে চলে যায় তখন এখানকার ধনী মুসলমানরা ব্রিটিশদের সাথে তারা অসহযোগিতা করে থাকে, অর্থাৎ ব্রিটিশদের সমস্ত কাজে তারা বিরোধিতা করে থাকে। তখন ব্রিটিশরা চিন্তা করতে কি করে বা যে কোনো প্রকার ছলে বলে কৌশলে এই সমস্ত মুসলমানদেরকে তারা দাবায় রাখতে হবে, মানে এই সমস্ত মুসলমানদেরকে দাবায় রাখতে হবে। এজন্য তারা মুসলমানদের উপর বিভিন্ন রুলস রেগুলেশন জারি করতো, যার ফলে কিন্তু মুসলমানরা এখান থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। কিন্তু ওই সময় এখানকার যে সমস্ত ধনী হিন্দুরা ছিল তারা ব্রিটিশদের প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা করতো। এজন্য তখন এই পানামা সিটিতে কিন্তু হিন্দুদের একটা রাজত্ব গড়ে উঠেছিল এবং হিন্দুরা এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে কিন্তু আধিপত্য দেখিয়েছিল। কিন্তু 1947 সালে যখন ব্রিটিশদের পরাজয় হয় এবং ব্রিটিশরা যখন এদেশ ছেড়ে চলে যায় তখন হিন্দুদের রাজত্ব কিন্তু এই পানামা সিটিতে ধীরে ধীরে কমতে থাকে এবং 1964 সালে দাঙ্গার ফলে হিন্দুরা এখান থেকে পুরোভাবেই কিন্তু চলে যায়, ভারতে চলে যায়, যার কারণে কিন্তু এই জায়গাটা পুরোপুরিভাবে মুক্ত হয়ে যায়। মূলত এই পানামা সিটি গড়ে ওঠার একটাই উদ্দেশ্য ছিল, তা হলো মুঘল আমলে বিলেতের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের খাতিরে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে একটি নতুন উপনিবেশিকের জন্য এই পানামা সিটি গড়ে ওঠে। মুঘলদের পরবর্তী সময় এই পানামা সিটি দখল করে ব্রিটিশরাও চলে যায়, বাট পানামা সিটির সকল স্মৃতি সকল ইতিহাস এখন অক্ষত অবস্থায় পড়ে আছে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে।